ইয়েস, আই অ্যাম। তিতাসের শান্ত কণ্ঠে বলা কথাটা শুনে ভোর আর নিজেকে সামলাতে পারল না। শরীর কাঁপতে কাঁপতে সেখানেই বসে পড়ল। ওর মনে হচ্ছিল তিতাস মজা করছে, নয়তো জ্বরের ঘোরে ভুলভাল বকেছে। কিন্তু না, সবটা সত্যি। সত্যি সত্যি সে মানুষ মেরেছে, তাও নৃশংসভাবে। এর দ্বারা স্পষ্ট হয়েছে নাহিদ এমন কিছুতে জড়িত যার জন্য তিতাস এই পদক্ষেপ নিয়েছে। নতুবা সে কেন এমন করতে যাবে? তিতাস প্রাণবন্ত এবং চঞ্চল হলেও বিবেকহীন নয়। এ কারণে অনেকের কাছে প্রিয় ব্যক্তি সে। এখন খুঁজে বের করতে হবে কেন এমনটা করেছে সে। ভোর ঠান্ডা মস্তিষ্কে কিছু ভেবে নাহিদদের বাসায় প্রবেশ করল। নাহিদের মা ছেলের খাটিয়ার পাশে বসে চিৎকার করে কাঁদছেন। কেউ যেন ওনার কলিজা ছিঁড়ে নিয়ে গেছে। সন্তানটা তার বাবা মায়ের কলিজা হয়, এজন্য বুঝি সন্তানের কিছু হলে বাবা মা এতটা ব্যথিত হয়, ছটফট করে। ভোর তার দৃষ্টি সরিয়ে নাহিদের লাশের দিকে তাকালো। ওর রক্তশূন্য দেহখানা সাদা কাপড়ে মোড়ানো। সে পূর্বের নাহিদ নেই, তার নামকরণ হচ্ছে লাশ নামে। ভোর এখানে আসার পরে কানাঘুষায় শুনেছে তার শরীরে কোনো আঘাত নেই, শুধু কলিজা বের করে নিয়েছে। না জানি কোন পাষাণ্ড এই কাজ করেছে। শুধুমাত্র ভোর জানে কে এই কাজটা করেছে, আর করে সে নিজেই দেখতে এসেছে। কতটা নির্দয় হলে কেউ এমন কাজ করতে পারে, তবে এর হিসাব তাকে দিতেই হবে। ভোর আরেকটু এগিয়ে দেখে পিয়াসের বাকি বন্ধুরা ছড়িয়ে ছিটিয়ে বসে নীরবে অশ্রু ঝরাচ্ছে। প্রিয় বন্ধুর শোকে তারা কাতর। এখানে সবাই আছে, শুধু পিয়াস আর নাহিদ অনুপস্থিত। ওরা আর ফিরবে না, আড্ডাও দিবে না, আর হবে না মজা মস্তির ট্যুর। আর ভোর এদের সবাইকে চিনে। বিয়ের আসরে পিয়াস ওদের সঙ্গে ওর পরিচয় করিয়ে দিয়েছিল। কত মজা করেছিল সেদিন। ঠাট্টার ভিড়ে লজ্জায় গুটিয়ে ফেলেছিল নিজেকে। অথচ আজ সব এলোমেলো, অগোছালো। পিয়াস নেই, তার সঙ্গে এখন অস্তিত্ব বিলীন। ওর বন্ধুদের মন ভালো নেই, আর আগ বাড়িয়ে কিছু বলতে যাওয়ার অবস্থাও তার নেই। তিতাস মূলত সেই অবস্থাও রাখেনি। এসব ভেবে যখন বাইরের দিকে পা বাড়াবে তখন এক পুরুষালী কণ্ঠে একজন বলে উঠল, দাঁড়ান ভাবি, আপনার সঙ্গে আমার কথা আছে। এ কথা শুনে ভোর পেছনে ফিরে দেখে পিয়াসের আরেক বন্ধু শাওন দাঁড়িয়ে আছে। এখানে কেউ নেই, বাকিরা নিজ নিজ স্থানে বসে। তাই ভোর সালাম দিয়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। কি বলবে বুঝতে পারছে না সে। শাওন তখন দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে গলা স্বর নামিয়ে বলল, তিতাসকে বোঝান ভাবি, ছেলেটা যে শুরু করেছে এমন চলতে থাকলে আমিও তাকে বাঁচাতে পারবো না। তিতাস রাগের বশে নাহিদকে এত নিষ্ঠুরভাবে মেরেছে। কেউ জানুক বা না জানুক, আমি জানি নাহিদ পিয়াসের সঙ্গে অন্যায় করেছে। তার আবদার ছিল নোংরা মানসিকতার। তার মানে এই না তিতাস তাকে মেরে ফেলবে। পাপের আরও অনেক সমাধান আছে। ছেলেটা জেদ ধরে ইচ্ছে করে কেরিয়ার নষ্ট করছে। স্বেচ্ছায় অপরাধীর তকমা শরীরে লেপটে যাচ্ছে। এমন করলে কিভাবে হবে? সে না ভাবছে নিজের কথা আর তার বাবা মায়ের। আপনার কথা না হয় বাদই দিলাম, তিতাসের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। প্লিজ তাকে বোঝান ভাবি। নাহিদ পিয়াসের সঙ্গে কি অন্যায় করেছে? আপনাদের বিয়ের দিন। ঠিক তখন তিতাস দুই পকেটে হাত গুজে শাওনের মুখোমুখি দাঁড়ালো। চোখে তীক্ষ্ণ দৃষ্টি আর ঠোঁটের কোণে ফিসেল হাসি। শাওন থেমে গেল। বাকি কথাটুকু শোনার জন্য ভোর উতলা হয়ে শাওনকে পুনরায় জিজ্ঞাসা করল, বলুন ভাইয়া, প্লিজ বলুন। এত লুকোচুরি ভালো লাগছে না। আমি নিজেও স্বস্তি পাচ্ছি না। আসলে বিয়ের দিন কি এমন ঘটেছিল বলুন, আমি জানতে চাই। আসলে আপনাদের জন্য সাজানো ফুলের বিছানায়। তিতাস এবার শাওনের দিকে তাকিয়ে মাথা নাড়ালো, অর্থাৎ না জানাতে। সেটা দেখে ভোর প্রচণ্ড রেগে গেল। তিতাসকে সরিয়ে শাওনকে অনুরোধ করতে লাগলো সত্যিটা জানানোর। তখন জানাজার জন্য পুরুষদের একত্রিত হওয়ার তাড়া দিলেন নাহিদের চাচা। একে একে অনেকে এগিয়ে যাচ্ছেন কবরস্থানের দিকে। শাওন হতাশার শ্বাস ফেলে কথা না বাড়িয়ে স্থান ত্যাগ করল। ভোরের হাঁকডাক শুনেও অগ্রাহ্য করল অতি সন্তর্পণে। বাসা ভর্তি মানুষের কান্নার রোলও বেড়ে গেল। সকল মায়া কাটিয়ে নাহিদকে নিয়ে যাওয়া হলো কবরস্থানের দ্বারে। তিতাস ওর আম্মুর দিকে তাকিয়ে আছে।
উনি এমনভাবে কাঁদছেন যেন পিয়াসের পরে আজ তিতাসই মারা গেছে, অথচ জানতেও পারলেন না যার লাশের পাশে দাঁড়িয়ে কাঁদছেন ওনার ছোট ছেলেটা এসবের জন্য দায়ী। যদিও ওনার কান্নার কারণ আছে, হয়তো পুরনো তিক্ত ব্যথা জাগ্রত হয়েছে, কষ্টেরা দলবদ্ধ হয়ে বুকে চেপে বসেছে। উনি মা, এই দিন ওনাকেও দেখতে হয়েছে, নীরবে সহ্য করে নিতে হয়েছে। আর মা হয়ে সন্তানের মৃত্যু মুখ দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে বোধহয় হার মানায়, যেটা উনি বেশ গভীরভাবে উপলব্ধি করেছেন। ধীরে ধীরে বাসা ফাঁকা হতে দেখে ভোর গিয়ে গাড়িতে উঠে বসলো। ওর দেখে তিতাসও বসলো। তারপর দুজনে গাড়ি নিয়ে ছুটল অজানা পথের বাঁকে। নীরবতাকে সঙ্গী করে মৌনতা চলল দুজনের মাঝে। গ্রামের মেঠো পথ দিয়ে দুরন্ত গতিতে চলছে তাদের শুভ্র রঙের গাড়িটি। ভোর খুব ভেবে চিন্তেই বেরিয়ে এসেছে। সে ভেবে পাচ্ছে না এটাই কি তার চেনা তিতাস, যাকে সে ইচ্ছে মতো পচাতো, রাগাতো, হাসাতো। আজ কেন তাকে এত অচেনা লাগছে? মনে হচ্ছে এ তিতাস অপরিচিত, যাকে সে কখনো চিনত না, জানত না। তিতাস পাশের সিটে বসে মনের সুখে শীষ বাজাচ্ছে। বউ ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। ব্যাপারটা তার কাছে বেশ লাগছে। কেমন বর্বর অনুভূতি হচ্ছে তার। ভোর অনেক দূরে গিয়ে একটা বিলের পাশে গাড়িটা দাঁড় করালো। জায়গা খুব নির্জন, তবে বাতাস দেহ ও মন জুড়িয়ে দিচ্ছে। ভোর বেরিয়ে বিলের ধারে গিয়ে বসলো। তিতাসও এসে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে ওর শরীর ঘেঁষে বসে মুখ ভর্তি হাসি নিয়ে বলল, বাহ, জায়গাটা তো দারুণ, প্রেম করার জন্য পারফেক্ট। এই আমরা এখানে প্রেম করতে এসেছি। তোকে 10 মিনিট সময় দিলাম, এর মধ্যেই পুরো ঘটনাটা আমাকে বলবি, নয়তো আজ ভোরকে চিরতরে হারাবি। হারাতে দিলে তো হারাবেন, হা হা হা। আমার জীবন নিয়ে খেলার অধিকার তোর নেই, তাই ভেবে চিনতে জবাব দে। এরপর হয়তো তোর সঙ্গে দেখাও হবে না, কথা তো দূর। আপনার জীবন নিয়ে খেলছি না ভোর, আমি সবসময় আপনাকে বাঁচাতে চেয়েছি, চাচ্ছি। ভোর এবার তিতাসের চোখে চোখ রেখে অতি শান্ত কণ্ঠে বলেছিল, এটাকে বাঁচানো বলে? কিভাবে বলে? তুই বোঝা আমাকে, বোঝা। একজন মরে গিয়ে আমাকে আধা মরা করে গিয়েছে, পুনরায় বিয়ে করে তুই আমাকে একেবারেই মারতে চাচ্ছিস। প্রতিনিয়ত মানসিক চাপ সৃষ্টি করছিস, একটার পর একটা মিথ্যা সাজিয়ে বানোয়াট গল্প শোনাচ্ছিস। সংসার করবি না বলে এমন রূপ দেখাচ্ছিস। এখন ভালো লাগছে না আমায়, নাকি বয়সে বড় বিধায় মহত্ব জাহির করা শেষে এখন ঘাড় থেকে নামাতে চাচ্ছিস? বল, জবাব দে। বাহ, আবারও সে একই কথা। বলেছি না এমন কথা না বলতে। তিতাসের জবাবে ভোর রেগে গেল। নিজেকে সামলে দমিয়ে রাখতে ব্যর্থ হলো। তার রাগের মাত্রা এখন অত্যাধিক। ঠিক মণিহারা ফণির ন্যায় ফসফস করছে সে, যেন এক্ষুনি দংশন করলো বলে, যেটা তিতাসকে খুব মজা দিচ্ছে। তিতাস এমন সিরিয়াস মুহূর্তে হেসে তার ফর্সা গালে চুমু আঁকলো। তারপর ভোরের নাকটা আলতো করে টেনে বলল, সিনিয়র বউদের এত রাখতে নেই, কেন জানেন? কারণ বউদের রাগ দেখে জুনিয়র বড়রা কাজের তাল হারায়। তারা বউয়ের প্রতি পুনরায় প্রেমে পড়ে, মুগ্ধ হয়, যেমন আমি এই পূর্বেও হয়েছে, এখনও হচ্ছি। আমাদের নিয়ে বাসায় ফিরে যাস। আমি আমার পথ বেছে নিলাম। বেশি অপেক্ষা করাবো না, যত দ্রুত সম্ভব তালাকনামা পাঠিয়ে দেব। এ কথা বলে ভোর চলে যেতে উদ্যত হলো। তখন তিতাস ওর বাহু ধরে টেনে ঘুরিয়ে গেল, শক্ত করে চেপে ধরে বলল, এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ভোর। বাড়াবাড়ি হচ্ছে না, হবে। স্যার, আমাকে, তোর সঙ্গে আমি সংসার করব না। সংসার করলেন কবে? হুমকি ধামকি আর মেরেই তো দিন পার করলেন। না স্পর্শ করতে দিয়েছেন, না কাছে টেনে নিয়েছেন। যা বলবেন পুনরায় উচ্চারণ করলে কিন্তু খবর আছে। যা পারিস করে নে, এটাই ফাইনাল। আমি সংসার করব না মানে করব না। ভোর প্লিজ, আমার ধৈর্যের বাঁধ ভাঙবেন না, নয়তো এর ফল ভুগতে হবে বলে দিলাম। ভুগতে রাজি, তবু সত্যিটা বল, নয়তো আমি সত্যি সত্যি যা বলেছি তাই করব। তিতাস ভোরকে ছেড়ে মাথাটা নাড়িয়ে এদিক ওদিক ঘুরালো। না, এই মেয়ে মেজাজ রাখতে দিচ্ছে না। সে রাগ সামলে রাখতে না পেরে বলেই ফেলল, মন চাচ্ছে ওই লোভনীয় ঠোঁটজোড়া কামড়ে খেয়ে ফেলি, যেন ফালতু কথাবার্তা বলতে না পারেন। খুব জানার ইচ্ছে, তাই না? ওকে, তবে আমাকে রাগানোর জন্য শাস্তি পেতেই হবে।
রাজি আপনি? রাজি। এবার সে ভোরের চোখে চোখ রেখে আগুন ঝরা কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, ওকে, তবে তাই হোক। আমার মুখ খুলালেন তো, ভুগতে তো হবেই। তাহলে মন মস্তিষ্ক কান সজাগ রেখে শুনুন। বিয়ের দিন আপনার এবং ভাইয়ের জন্য ফুলে সাজানো রুমে ছোট ছোট 8টা ক্যামেরা লাগানো হয়েছিল, যাতে আপনাদের অন্তরঙ্গ মুহূর্তটা ক্যামেরা ধারণ করা যায়। এখন কথা হচ্ছে, আপনারা সেদিনই ঘনিষ্ঠ হতেন, এর গ্যারান্টি কি? ওর ব্যবস্থাও করা হয়েছিল। জুসের বোতলে কড়া ডোজের মেডিসিন ব্যবহার করা হয়েছিল, যেটা রুমে ঢোকার আগে আপনাদের খাওয়ানো হতো। দুর্ভাগ্যবশত সেটা আপনি বা ভাইয়া খাওয়ার আগে অনাকাঙ্ক্ষিতভাবে আমি খেয়েছি। নাচানাচি হৈ হৈ করে তৃষ্ণার্ত আমি বুঝিনি ওটা ছিল কারো পাতা ফাঁদ। ঢকঢক করে পুরো বোতল খালি করে আবারও মত্ত হয়েছিলাম নাচানাচিতে। এর কিছুক্ষণ পর বুঝতে পারি আমার শরীর নিষিদ্ধ অনুভূতির জানান দিচ্ছে, আর ধীরে ধীরে সেটা আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। তারপর আমি যখন নিজের রুমে গিয়ে চোখ মুখে পানির ছিটা দিতে যাই, তখন শুনতে পাই কান্নার শব্দ। ততক্ষণে গান বাজনা থেমে নীরব চারিপাশ। ব্যাপারখানা খটকা লাগায় বেরিয়ে দেখি সবাই ভাইয়ের রুমে দৌড়ে যাচ্ছে। তাদের দেখে আমি নিজেও গিয়েছিলাম। কে জানতো সেখানে আমার জীবনের সবচেয়ে চমকটা অপেক্ষা করছে। তারপর ডাক্তার পরীক্ষা করে জানালো, না, ভাইয়া আর নেই। তখন আমি চুপ করে দাঁড়িয়ে দেখছিলাম। আমার মস্তিষ্ক কাজ করছিল না, আর না ভালো মন্দের বোধ আমার মধ্যে ছিল। তবে লজ্জাজনক ব্যাপার কি জানেন, সবাই যখন ভাইয়াকে নিয়ে ব্যস্ত, তখন আমার সর্বাঙ্গে বইছিল কামতাড়না। শরীর চাচ্ছিল কোনো এক নারী দেহ। নিজেকে তখন বড্ড পাগল পাগল লাগছিল আমার। হুঁশ ছিল না সেই মুহূর্তে কি করা উচিত, কাকেই বা জানাবো এই সমস্যার কথা। যাকে বয়সন্ধির সমস্যাগুলো শেয়ার করেছিলাম, তার নিথর দেহখানা পড়ে আছে চোখের সামনে। গোপন কথা জানানোর মানুষটাও যে আর নেই। এইটুকু বলে তিতাস থামল, ঠোঁটের কোণে হাসি। অথচ এই মুহূর্তে তার অশ্রুসিদ্ধ চোখ থাকার কথা ছিল। ছেলেটা সত্যি খুব পাষাণ। ভোর নিশ্চুপ হয়ে বিলের টলটলে পানির দিকে তাকিয়ে আছে। সে বাকিটুকু শোনার অপেক্ষায়। আজ যে সে সবটা জেনেই ক্ষান্ত হবে। তিতাসও আর সময় নিল না, বলতে লাগলো একের পর এক ঘটনা। তারপর সেখানে দাঁড়িয়ে না থেকে রুমে গিয়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে গেলাম। সেকেন্ড পেরিয়ে মিনিটের কাঁটা ঘন্টার ঘরে গিয়ে স্থির হলো। তবু অনরামি ঘন্টা পেরিয়ে যখন 1.5 ঘন্টা কাটলো, তখন পুরো শরীর হাল ছাড়তে লাগলো। ততক্ষণে শীতে কাঁপছিল আমার সর্বশরীর। মনোযোগে বিঘ্ন ঘটল আর শরীর স্বাভাবিক হতে লাগলো। কিন্তু জ্বরের হাত থেকে ছাড় পেলাম না। সেই মুহূর্তে জ্বরটর পাত্তা না দিয়ে ছুটেছিলাম ভাইয়ের রুমে। আপনি তখন স্থির হয়ে বসেছিলেন, পরনে ছিল সাদা শাড়ি। আপনাকে ওভাবে খুব বাজে দেখায় ভোর। আমার ভালো লাগছিল না আপনাকে ওই পোশাকে দেখতে। কষ্ট হচ্ছিল, চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছিল। আপনার ভাগ্য দেখে আফসোসে পুড়ছিলাম আমি, কারণ আপনাকে ওভাবে কখনো দেখতে চাইনি, এর জন্য বোধহয়। আজকে এই কথাটাও জেনে নিন, আমি মারা গেলেও আপনি সাদা শাড়ি পরবেন না, কখনো না, কোনো দিনও না। এটা আমার কড়া আদেশ। অতঃপর আমি দৌড়ে গিয়ে ভাইয়ার ওই মুখ পানে তাকিয়ে রইলাম। তখন ভাইয়ার গলায় কিছু আঁচড় দেখতে পেলাম, যেটা স্বাভাবিক ছিল না। পরক্ষণে ডান হাতের দিকে তাকিয়ে আমার মনে সন্দেহ হলো, কারণ ভাইয়া বাম হাতেই সব কিছু করত। এমনকি সে লিখত বাম হাতে। যদিও ডান হাতে সমস্যা ছিল না, তবু বাম হাতে প্রায় কাজ করত, শুধু খাওয়া ব্যথিত। তাড়াহুড়ো করেও যদি আপেল কাটতে বলি, ভাইয়া বাম হাতেই কাটত। তাহলে হাত কাটার সময় কেন ডান হাত ব্যবহার করলো? বাম হাত দিয়ে তো আর বাম হাত কাটা সম্ভব না। তবুও সেই খটকা অপ্রকাশিত রাখলাম। টাকার জোরে ভাইয়ার পোস্টমর্টম করাটাও আটকালাম। না জানি আমার ভাইয়াকে কত কষ্টে মারা গেছে, এজন্য পোস্টমর্টম করে তার কষ্ট বাড়াতে চাইছিলাম না। এরপর এক বুক কষ্ট চেপে ভাইয়াকে রেখে এলাম অন্ধকার কবরে। এর মধ্যেই কেউ ভাইয়ার রুমে তালা ঝুলিয়েছিলেন, নয়তো ওই রুম যখন তখন কেউ না কেউ দেখতে যাচ্ছিল। তখন আপনার বাবা আপনাকে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেন। আপনিও বিধবা তকমা নিয়ে ভাইয়াকে দোষী বানিয়ে চলে গেলেন। বিয়ে বাড়িটা মৃত্যু পরীর মতো স্তব্ধ হয়ে গেল। বাবা আম্মুর সামনে কাঁদতে পারে না, এজন্য আমার রুমে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদেন। ভাইয়ার জন্য বুক ফাটা কিছু কথা বলে বুকের ফাপড় কাটান। আম্মু রাত দিন ভাইয়ার ছবি বুকে জড়িয়ে কাঁদেন।
খাওয়া দাওয়া ছেড়ে বিলাপ করেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। কি করব, আমি যে কান্না করতে পারি না, সহজে কান্না আসে না আমার। এরপর 2 সপ্তাহ পর আমি ভাইয়ের রুমে ঢুকেছিলাম। চেনা রুম কেন জানি অচেনা লাগছিল। ব্যবসা গরম আর শুকনো ফুলের গন্ধে দম আটকে আসছিল। দ্রুত জানালা খুলে পর্দা সরালে রুমে আলো বাতাস ঢুকলো। তৎক্ষণিক সকল আধার কেটে রুম আলোকে পরিণত হলো। তখন হঠাৎ কিছুর সঙ্গে বেঁধে পড়ে গিয়ে দেয়াল ধরে নিজেকে বাঁচাই আমি। দেয়ালে রজনীগন্ধার একটা গোলাপ কষ্টের দিয়ে আটকানো ছিল। আমার হাতে লেগে সেটা খুলে যায় আর ছোট্ট একটা ক্যামেরা মেঝেতে ছিটকে পড়ে। সেটা তুলে চেক করে এবার আমার সন্দেহ প্রবল হয়। একে একে সময় নিয়ে পুরো রুম খুঁজতে থাকি আর পেয়েও যায় 8টা ক্যামেরা। তারপর সুযোগ বুঝে সেগুলোর খোঁজ করে দোকানদারের নাম জানতে পারি যেখানে এই ধরনের ক্যামেরা বিক্রি হয়। যদিও প্রথমে দোকানদার কিছু জানাতে চাচ্ছিল না, পরে পুলিশের হুমকি দেওয়াতে কাস্টমারদের লিস্ট দেখায়। সেখানে স্পষ্টভাবে ক্রেতা কবে, কখন, কোন তারিখে কোন ক্যামেরা কিনেছেন তা লেখা আছে। আমি লিস্ট চেক করে থমকে যাই নাহিদের নামটা দেখে। অবুঝ মন বিশ্বাস করতে চাচ্ছিল না, এজন্য পাশের নাম্বার তুলে ডায়াল করে দেখি এটা চেনা নাহিদই। সেই ভাইয়ের গায়ের হলুদের দিন রাতে ক্যামেরা নিয়েছিল। তারপর কৌশলে নাহিদকে ডেকে লোক লাগিয়ে কিডন্যাপ করি। টানা 4 দিন অনাহারে রেখে 5 দিনের দিন মনের রাগ মেটাতে বেধড়ক মেরেছি। এরপর তাকে কিছু জিজ্ঞাসা করতে হয়নি, আপনা আপনি সবটা বলে দিয়েছে। তবুও কেন জানি শান্তি হচ্ছিল না আমার ভাইয়ের সঙ্গে বেইমানি করেছে। তার বুকের কলিজা এত বড়, তাই কলিজাখানা বের করে মেপে ইঞ্চি ইঞ্চি করে কেটে দেখেছি। ঠিক করেছি না? আপনি বলুন, কেন এমন করেছে সে? আমি তার কি ক্ষতি করেছি? আপনি নন, আপনার নারী দেহ তাকে আকৃষ্ট করেছে। তার বাসনা ছিল আপনার সঙ্গে লিপ্ত হওয়ার, ছুঁয়ে দেখার। সত্যি বলতে ভাইয়া আপনাকে ছুঁয়ে দেখবে এটা সে সহ্যই করতে পারছিল না। মনে মনে ঈর্ষায় ফেটে পড়ছিল। মূলত এজন্য ক্যামেরাগুলো লাগিয়েছিল যেন আপনাদের বিশেষ মুহূর্তগুলো ভিডিও করে ভাইরাল করে আপনাদের মান সম্মান নষ্ট করতে পারে, সকলের সামনে হাসির খোরাক বানাতে পারে। সত্যি বলতে বন্ধুর নামে এরা এক একটা কালসাপ, যে মিষ্টি কথায় মধু বিলিয়ে ভেতর ভেতর ক্ষতির ফন্দি আটবে। আর যেদিন আপনাকে বিয়ে করি সেদিন আমাকেও মেসেজ করে জানিয়েছিল, পিয়াসকে স্পর্শ করার সুযোগ দিইনি, তুইও সাহস করিস না তিতাস, ভোরের দেহ সর্বপ্রথম আমি ছুঁয়ে দেখব। আবার বিয়ে করা বউ আপনি, যাকে আমি সাহস করে ছুঁয়ে দেখতে পারিনি, ভুল বুঝবেন ভেবে জোর অবধিও করিনি। যে নারী আমার জন্য বৈধ তবুও এখনো খারাপ নজরে দেখিনি, অথচ নাহিদ তার সম্পর্কে এসব বলছে, এরপরেও চুপ থাকবো? চুপ থাকা মানায়? আমি বাবা এত ভালো ছেলে না, এজন্য তাকে কড়া ডোজের শাস্তি দিয়েছি। তাহলে এসব কথা শাহন কিভাবে জানলো? তুই বলেছিস? খেয়ে আমার কাজ নেই, চোরকে আবার চুরির কথা বলা লাগে নাকি? সেই তো নাহিদকে ক্যামেরাগুলো নিয়ে আসতে পাঠিয়েছিল। এসবের পেছনে সেও যুক্ত। কি আশ্চর্য হওয়ার কিছু নেই, এখনও অনেক কিছু জানার বাকি। বিয়ের দিন আপনাকে নিচে রেখে ভাইয়া যখন উপরে গিয়েছিল তখন নাহিদ ভাইয়ের রুমে ক্যামেরা লাগাচ্ছিল, বাকি বন্ধুরা ছাদে আড্ডা দিচ্ছিল। এই মুহূর্তে কারোরই রুমে আসার কথা ছিল না, কিন্তু ভাইয়া এসে দেখে ফেলায় নাহিদ ঘাবড়ে যায়। থতমত খেয়ে ভাইয়া কিছু বলার আগেই রুমের দরজা বাইরে থেকে আটকে দৌড়ে শাওনকে ডেকে আনে। যদি ভাইয়া তখনও বুঝেছিল না নাহিদ কি করছিল, নাহিদই হঠাৎ ভাইয়াকে দেখে ভড়কে গিয়ে ক্যামেরাটা নিচে ফেলে দিয়েছিল। তখনই ভাইয়া ক্যামেরাটা দেখে রেগে যায়, বুঝতে পারে নাহিদের উদ্দেশ্য। পরে শাওন এসে এটা ওটা বোঝাতে থাকে, বলে এটা মজা ছিল, এগুলো নাকি সব নষ্ট ক্যামেরা। এমন নানান কথা বলে নিজেদের দোষ ঢাকার চেষ্টাও করে। কথা কাটাকাটি হয় তাদের মধ্যে। এক পর্যায়ে ভাইয়ার রেগে দুজনকে মারতে থাকে। ওরাও রেগে ভাইয়াকে বেঁধে বুকে ঘুষি মারতে থাকে। সেই সময় শাওনের ব্যাসলেটে ভাইয়ার গলার আঁচড় লাগে, রক্তে জামা কালশিটে পড়ে যায়। এরপর তারা ক্লোরোফর্ম ব্যবহার করে ভাইয়াকে অজ্ঞান করে শ্বাসরোধ করে মারে। কেউ যেন সন্দেহ না করে তাই বাম হাত কেটে দেয়, যেন সবাই ভাবে যে সুইসাইড করেছে। পরে ভাইয়াকে ঠিকঠাক করে শুয়ে চেঁচিয়ে সবাইকে ডেকে আনে। এসব শুনে ভোর নীরবে কাঁদছে, টপ টপ করে ঝরে যাচ্ছে ওর চোখের নোনা জল। ওকে কাঁদতে দেখে তিতাস হাসল, এক দৃষ্টিতে তাকিয়ে রইল ভোরের দিকে।
এই মেয়েটা সত্যি খুব আবেগী, ডাক্তারদের এত আবেগী হলে চলে? তিতাস ভোরের হাতটা টেনে নিজের আঙ্গুল গুজে দিল ভোরের আঙ্গুলের মাঝে। এতে ভোরের কান্না আরও বেড়ে গেল। সে ভাবতেও পারেনি এসবের পেছনে কুলুষিত সত্য লুকায়িত। অথচ এতদিন পিয়াসকে নিয়ে ভুল ধারণা পোষণ করেছিল। এটাও ভেবেছিল পিয়াস হয়তো কাউকে ভালোবাসে, বাসা থেকে মেনে নেয়নি বিধায় এমন পদক্ষেপ নিয়েছে। তখন তিতাস নির্লিপ্ত দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে বললেন, এসব ঘটনা আমি কার কাছ থেকে জেনেছি জানেন? নাহিদের থেকে? না। শাওন? আপনার বাবার থেকে। এই কথা শুনে ভোর হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল। আর কিছু ভাবার অবকাশ পেল না। সে যখনই যা ভাবে তখনই তার বিপরীতে কিছু ঘটে। ওর বাবা জানতো মানে? জানলে তাকে জানায়নি কেন? এই কথা ভেবে সে দু হাতে মাথা চেপে ধরল। এই মুহূর্তে অনাকাঙ্ক্ষিত কিছু শোনার অবস্থায় ওর নেই। এবার একটু দম নেওয়া দরকার। মস্তিষ্ক এত চাপ নিতে পারছে না। ক্ষণে ক্ষণে প্রচণ্ড মাথা ব্যথা অনুভূত উঠেছে। রুদ্ধশ্বাস করা এক একটা সত্য শরীরে কাঁটা দিয়ে উঠছে। দম আটকে বুকে কষ্টের ভিড় জমে গেছে। নেত্রজোড়াও খুব জ্বলছে। কিছুক্ষণ আগেও বিলের ঠান্ডা বাতাস তার মনটা ছুঁয়ে যাচ্ছিল, কিন্তু এখন বিরক্ত লাগছে। ওর অবস্থা আন্দাজ করে তিতাস কিছু বলতে গেলে ওর ফোন বেজে উঠল। স্ক্রিনে বড় বড় অক্ষরে ভেসে উঠল তার মায়ের নাম। তিতাস কলটা রিসিভ করতে উনি জানালেন, এখন বাসায় ফিরতে হবে, নয়তো রাত হয়ে যাবে। তাছাড়া পরশুদিন তার পরীক্ষা। এখন বইতে চোখ না বোলালেই নয়। এ তো আর স্কুলের পরীক্ষা নয় যে হেলা করে গুরুত্ব না দিলেও চলবে। এছাড়া হসপিটালেও ঢুকে ঠু মেরে আসতে হবে। তারা যেখানেই থাকুক এক্ষুনি যেন নাহিদদের বাসা যায়। সেখান থেকে ওনারা বাসার পথে রওনা দিবে। তিতাস আসছি বলে কল কেটে ভোরকে বলল, যা জেনেছেন গিলে হজম করে ফেলুন, নিজেকে পুনরায় প্রস্তুত করুন আরও অনেক কিছু জানতে। আপনার আরও অনেক কিছু জানার বাকি। যদি দেখি আজ একটুকু জেনে মুচড়ে পড়েছেন, তবে পরবর্তীতে মাটিতে শুয়ে নাগিন ড্যান্স দিলেও আর কিছু জানাবো না। ফার্স্ট অ্যান্ড লাস্ট বার জানিয়ে দিলাম। তুই কিভাবে মেনে নিয়েছিস বলবি আমায়? যেভাবে সবাই মেনে নেয়। আমি যে পারছি না। ভোর, আপনাকে আমি 2 মিনিট সময় দিলাম, নিজেকে সামলে নিন। সেই সঙ্গে মস্তিষ্কে গেঁথে নিন পিয়াস আপনার অতীত আর তিতাস বর্তমান এবং ভবিষ্যৎ। সেই অতীতের কারণে বর্তমান এবং ভবিষ্যৎকে ভুলেও পায়ে ঠেলবেন না। যদি পারেন শক্ত বাঁধনে আঁকড়ে ধরুন। আর হ্যাঁ, এসব যেন ভুলেও আব্বু আম্মুর কানে না যায়। এবার উঠুন, যেতে হবে আমাদের। ভোর তবু অনড় হয়ে বসে রইল। তা দেখে তিতাসি তাকে টেনে দাঁড় করাতে করাতে বলল, ওরে বাবারে, ওজন কত রে? বউ কোলে নেওয়ার শখ মিঠে গেছে আমার। ভোর কোনো জবাব না দিয়ে গাড়ির কাছে হাঁটা ধরল। তখন তিতাস দৌড়ে গিয়ে পাশের সিটে বসে পড়ল। অর্থাৎ ড্রাইভ করতে পারবে না সে। ভোর এবারও কথা না বাড়িয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি ঘুরিয়ে নাহিদদের বাসার পথে রওনা হলো। মাগরিবের আজান দিচ্ছে চারিদিকে। ধীরে ধীরে ঘন আঁধারে ডুবে যাচ্ছে ত্রিভুবন। গ্রামের রাস্তা বিধায় লাইট নেই। পথ ঘাট ঘুটঘুটে অন্ধকার। গাড়ির লাইটে যা দেখা যাচ্ছে, ঝোপঝাড় থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। ততক্ষণে আজান থেমে গেছে। তিতাস কিছুক্ষণ মুচড়ামুচড়ি করে পেছনের সিটের দিকে হাত বাড়ালো। শুকনো খাবারের প্যাকেটটা নিয়ে গাইগুই করলো কোনটা খাবে। সময় নিয়ে বেছে বেছে চিপস, চানাচুর আর ড্রিঙ্কসের বোতল নিল। বাকিগুলোর সামনে দিকে ছুঁড়ে মারল যেন ওগুলোকে পোকা বসেছে। তারপর কুড়মুড় শব্দ করে মনের সুখে চিপস খেতে থাকলো। 2-1টা নয়, মুঠো ভর্তি করে চিপস মুখে দিয়ে চিবোচ্ছে সে। খুব খিদা লেগেছে তার। ওকে এভাবে খেতে দেখে ভোর একটা বক্স এগিয়ে দিল। ঘ্রাণে বোঝা যাচ্ছে বিরিয়ানি চাচি তিতাস আর রোজার জন্য রেস্তোরাঁ থেকে কিনে নিয়েছিলেন, কারণ তিনি অবগত এরা দুজন ক্ষুধা সহ্য করতে পারে না। তিতাস চিপসের প্যাকেট রেখে বিরিয়ানি খেতে লাগলো। আর খেতে খেতে ভাবলো পাশের জনকে বলা ভদ্রতার পরিচয়। তাই সে ভোরকে বলল, ভদ্রতার খাতিরে দিচ্ছি, আপনিও ভদ্রতা রক্ষার্থে। না না, খাবো না, তুই খা। বলুন। ভোর খাবে না ভেবে তিতাস যেই হাত সরাতে যাবে, ভোর ওর হাত ধরে ফেলল। গাড়িটা এক সাইডে রেখে তিতাসের থেকে কেড়ে হাফ খাবার খেয়ে প্যাকেটটা ধরিয়ে দিয়ে বলল, কেউ ভালোবেসে দিলে কিভাবে না করি তুই বল। আমি তো আপনাকে ভালোবেসে আমার আম্মুকে দাদিমা বানাতে চাই। তবে কি এই চাওয়ারও সম্মতি পাবো? ভোর মুখটা কুঁচকে পুনরায় গাড়ি স্টার্ট করলো। তিতাস খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে আর মোড়া ভাঙল।
তার এখন ঘুম প্রচণ্ড পাচ্ছে। পেট শান্তি তো পৃথিবীর শান্তি, আর পৃথিবীর শান্তি তো নিজেরও শান্তি। আর নিজের শান্তি ধরে রাখতে ওর ঘুমাতে হবে শান্তির ঘুম। মনে মনে এই কথা ভেবে তিতাস বলল, একটা আবদার করে রাখবেন? শুনি। আমার ভীষণ ঘুম পাচ্ছে, একটু ঘুমাই। তো ঘুমা, বলার কি আছে। তাহলে ধার দেন। কি? আপনার কাঁধ। কথা দিচ্ছি জ্বালাবো না, শুধু মাথা রেখে ঘুমাবো। ভোরের জবাবের অপেক্ষায় না থেকে তিতাস ভোরের কাঁধে মাথা রাখল। পরক্ষণে চোখ জোড়া বন্ধ করে নিল। ভোর কিছু বলল না, সরালো না। অতঃপর ভোরের কাঁধে মাথা রেখে তিতাস ঘুমিয়ে গেল। ঘুমের ঘোরে দু একবার কাঁধে মুখ ঘষে আবার ঘুম। ভোর ওর কাণ্ড দেখে হাসল। জুনিয়র ছেলে বিয়ে করেছে, এসব জ্বালাতন তো সহ্য করতেই হবে। বাচ্চা বর বলে কথা, এসব ভেবে মনে মনে হেসে তিতাসের চুলগুলো এলোমেলো করে দিল। তিতাস ওর হাতটা টেনে বুকের বাঁ পাশে চেপে ধরে রাখল। খানিকক্ষণ পরে নাহিদের বাসার উঠানে গাড়ি থামল। ভিড়ভাট্টা নেই এখন, বাসাটা স্তব্ধ হয়ে আছে। কয়েকজন চেয়ার নিয়ে উঠোনে বসে আছে। নাহিদের মৃত্যুর কথা শুনে সকালে যতটা খারাপ লাগছে, এখন ততটা লাগছে না। কেন জানি মন বলছে তিতাস ঠিক করেছে, বরং তিতাস না করলে সে নিজেই করত। নাহিদের মতো জঘন্য কীটের মরে যাওয়াই উত্তম। কারণ নাহিদ শুধু তার শরীরে বিধবা তকমা লাগায়নি, তার সম্মানেও হাত বাড়াতে চেয়েছিল। যে প্রিয় বন্ধুর বউয়ের প্রতি লোলুপ দৃষ্টি নিক্ষেপ করতে পারে, আর যাই হোক, তাকে বিবেকবান মানুষ বলে বলা চলে না। সে পশুর চেয়ে অধম। এসব ভেবে সে তিতাসের মুখ পানে তাকালো। নিশ্চিন্তে ঘুমিয়ে এসে অথচ রাগ মেটাতে সাংঘাতিক কাণ্ড করে বসে আছে। যেটা বোঝার উপায় কারণে তিতাসের মা এবং চাচি উঠানে দাঁড়িয়েই পিয়াসের বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন, ওদেরকে বাসায় যাওয়ার দাওয়াত দিচ্ছিলেন। গাড়ি দেখে দ্রুত বিদায় নিয়ে ভোরের কাছে এসে দাঁড়ালেন। ভোর ওনাদেরকে ইশারা করে গাড়িতে উঠতে বলল। তিতাস ঘুমাতে দেখে ওনারা নিঃশব্দে তাই করলেন। ভোর গাড়ি স্টার্ট দিতে যাবে, তখন শাওনের সঙ্গে ওর চোখাচোখি হয়ে গেল। শাওনের রাগান্বিত চাহনি। ভোর গাড়ি ঘুরিয়ে শাওনের দিকে তাকিয়ে তিতাসের কপালে বারবার ঠোঁট জোড়া শুয়ে হাসল, যেটা শাওন ছাড়া কারোর নজরে পড়ল না। তারপর গাড়ি চলল নির্দিষ্ট পথ ধরে। সময় গড়ালো, ঘন্টা পেরোলো। তিতাস তখন গভীর ঘুমে মগ্ন। রাত প্রায় 11টার দিকে ওরা বাসায় পৌঁছালো। ধীরে সুস্থে নেমে বাকি রাত চলেও গেল। তখন ভোর তিতাসকে ডাকলো। তিতাস, এই তিতাস, ওঠ, চল রুমে গিয়ে ঘুমাবি। তিতাস গাইগুই করে হেলে দুলে রুমে গিয়ে শুয়ে পড়ল। সে খাবে না তাও জানিয়ে দিল। ভোর ফ্রেশ হয়ে খেয়ে শুতে গেল। প্রচণ্ড ক্লান্ত সে, তাই বিছানা সরিয়ে এলিয়ে দিতেই ঘুমে তলিয়ে গেল। পরক্ষণে তিতাস উঠে ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে গেল। ওর ধারণায় সঠিক। সে ফোনে কিছু দেখে গম্ভীর হয়ে ব্যালকনিতে রাত কাটিয়ে দিল। পরদিন সকাল হলো। সময়মতো সকলেই একসঙ্গে খেতেও বসলো। রোজা খাবে না বায়না ধরেছে, যেন চাচি বকছেন। ভোর ও দূরে দাঁড়িয়ে সিদ্ধ ডিমের খোসা ছাড়াচ্ছে। তিতাসের মা সবার প্লেটে খাবার বেড়ে দিচ্ছেন আর টুকটাক গল্প করছে। পাশে বসে তিতাসের বাবা খবরের কাগজে দৃশ্য বোলাচ্ছেন। তখন তিতাস খাওয়ার মাঝে চাচির দিকে তাকিয়ে বলল, কেবল এক বাচ্চার মা তুমি, চাইলে বিয়ে করে জীবন শুরু করতে পারো। এমন কিছু হলে আমাকে জানাও, আমি নিজ দায়িত্বে তোমার বিয়ে সম্পূর্ণ করব। তবুও পরকীয়াতে লিপ্ত হইও না চাচিমা। আমি চাচ্ছি না তুমি পুনরায় বিধবা হও। এই কথা শুনে চাচি হতভম্ব। উপস্থিত সকলের দৃষ্টি তখন তার দিকে। সকলে যে যার কাজ থামিয়ে হতবাক দাঁড়িয়ে রইল। তখন তিতাস পানি খেয়ে পুনরায় বলল, আসল রূপে ফিরে এসো চাচি, তোমার জোরাজুরি শেষ। তিতাসের এমন ব্যবহারে ওর বাবা রেগে গেল। উঠে দাঁড়িয়ে তার গালে থাপ্পড়ও বসিয়ে দিলেন। ফাজলামি ভালো, তবে লিমিটের মধ্যে। কিন্তু তিতাস লিমিট ক্রস করে ফেলেছে। উনি আরেক থাপ্পড় মারতে গেলে ভোর থামিয়ে দিয়ে টেনে দূরে নিয়ে গেল। থাপ্পড় খেয়েও তিতাসের মাঝে হেলদোল দেখা গেল না। সে চাচির দিকে তাকিয়ে আছে। এবার সে উঠে দাঁড়িয়ে চাচির মুখোমুখি হয়ে অকপটে বলে ফেলল, শাওন ভালো ছেলে নয়। আমাকে হিট করতে তোমাকে সে বেছে নিয়েছে। তার সঙ্গে তোমার যায় না চাচি, একেবারেই যায় না।